আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়। গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের বিপুল গোপন বিনিয়োগ। পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে কূটনৈতিক সেবা চালু করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল আগে হামলা চালালে সামরিক অভিযানের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬, তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়। পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক দিলেন কলকাতার ফল ব্যবসায়ীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলবাজার কলকাতার মেচুয়া ফলপট্টি। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, যে দেশ মানবতার শত্রু এবং নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়েছে তাদের উৎপাদিত পণ্য এই রমজান মাসে বাজারে স্থান পাবে না। পাইকারি ফল বিক্রেতা আনাস আলী জাগো নিউজকে জানান, কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বাজারে ইসরায়েলি খেজুর পাওয়া যাবে না। এখানকার ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বয়কট আন্দোলনে নেমেছি। এই বয়কট আন্দোলন সফল করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ ইসরায়েলি খেজুর বিক্রি না করে। তিনি আরও বলেন, কিছু অসাধু চক্র কৌশলে প্যাকিং বা মোড়ক বদল করে ইসরায়েলি খেজুর বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। সেসব খেজুরের প্যাকেটে নাম দেওয়া হয়েছিল কিং সালেমান, রিচ কান্ট্রি, জর্ডানের খেজুর। কিন্তু আমরা নজরদারি চালিয়ে সেই প্রচেষ্টাকে ধরে ফেলি। আনাস আলী আরও বলেন, আগামীতে যাতে কেউ এই নিষিদ্ধ সামগ্রী বিক্রি করতে না পারে তার জন্য ফলপট্টির পক্ষ থেকে একটি চূড়ান্ত ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুম্বাই থেকে আসা ইসরায়েলের শত শত খেজুরের কার্টন ফেরত পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে খুশি মুসলিমরা। ইসরায়েলি খেজুরের বদলে রোজদাররা ভারতীয় এবং ইরাক, ইরান, সৌদি আরব, আলজেরিয়া, তিউনিশিয়া থেকে আসা খেজুর কিনছেন। গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের বিপুল গোপন বিনিয়োগ। গাজা গণহত্যায় জড়িত এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার তহবিলে বড় অঙ্কের গোপন বিনিয়োগ করেছে যুক্তরাজ্যের প্রসিদ্ধ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্বের তৃতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি এন্ডাউমেন্ট ফান্ড থেকে প্রায় ১৯৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে এই এন্ডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছিল। এই ফান্ড পরিচালনা করে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি অতীতে আইনগত গোপনীয়তার কারণ দেখিয়ে তাদের বিনিয়োগ পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলোর নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিল। তবে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিপত্র বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে আই শেয়ার ইএসজি সিলেক্ট স্ক্রিনড S&P 500 তহবিলে ১৯৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই টেকসই বিনিয়োগ তহবিলের মাধ্যমে কেমব্রিজ পরোক্ষভাবে যে কোম্পানিগুলোর শেয়ার ধারণ করছে তার মধ্যে রয়েছে পালান্টিয়ার টেকনোলজি, শেয়ার মূল্য ৮ লাখ পাউন্ড। আরও আছে প্রায় ৯ লাখ পাউন্ডের মূল্যের GE এরোস্পেস এবং প্রায় ১০ লাখ পাউন্ডের ক্যাটারপিলার। পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে কূটনৈতিক সেবা চালু করছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি ইফরাতে কূটনৈতিক অর্থাৎ পাসপোর্ট সেবা চালু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, প্রথমবারের মতো কনসিলার কর্মকর্তারা সরাসরি ওই অঞ্চলের বসতি স্থাপনকারীদের সেবা দেবেন। আন্তর্জাতিক আইন অনুসারে বিশ্বের বেশিরভাগ দেশ পশ্চিম তীরের বসতিগুলোকে অবৈধ মনে করে। তবে দখলদার দেশটি এই দাবি মানে না ও দেশটির অনেক ডানপন্থী নেতা পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে ইসরায়েলের মধ্যে অন্তর্ভুক্ত করার পক্ষে। গাজা ও পূর্ব জেরুজালেমের পাশাপাশি পশ্চিম তীরকে নিয়েও ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছে। চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী মন্ত্রিসভা এমন কিছু পদক্ষেপ অনুমোদন দিয়েছে যার মাধ্যমে বসতি স্থাপনকারীরা আরও সহজে ফিলিস্তিনিদের জমি দখল করতে পারবেন। ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে পশ্চিম তীর দখলের বিরোধিতা করলেও সেখানে একের পর এক বসতি স্থাপন কার্যক্রম বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি তার প্রশাসন। অধিকার গোষ্ঠীগুলো বলছে, গত বছর তিনি দায়িত্ব নেবার পর থেকে এই কার্যক্রম আরও বেড়েছে।
ইসরায়েল আগে হামলা চালালে সামরিক অভিযানের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল যদি ইরানের উপর প্রথম হামলা চালায় তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে বেশ সুবিধাজনক। এমন অবস্থার সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে জনসমর্থন অর্জন করা সহজ হবে। মার্কিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের এক দল এমনটা মনে করছেন বলে বুধবার ২৬শে ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করেছে পলিটিকো। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী প্রশাসনের ভেতরে ও বাইরে এমন একটি চিন্তাধারা রয়েছে যে যদি ইসরায়েল একাই আগে হামলা করে রাজনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য সে পরিস্থিতি অনেক ভালো হবে। এমন অবস্থায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নেওয়া সহজ হবে। এতে করে এই হামলার পক্ষে বিশ্বমত গড়তে পারবে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এই ভাবনার পেছনে মূল যুক্তি হল যদি যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র প্রথমে আক্রমিত হয় তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বিষয়টি অনেক আমেরিকান নাগরিকের সমর্থন পাব। একই সাথে সূত্রগুলো জানিয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে এমন ধারণাও রয়েছে যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে বোমা ফালাবেই। তবে প্রসঙ্গক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সামান্যতম কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদের ওপর ইরানের পাল্টা হামলার সম্ভাবনাও বড় উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। একটি সূত্র পলিটিকোকে বলেন, যদি আমরা শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো বড় হামলার কথা বলি তাহলে ইরানের হাতে যা আছে সব দিয়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। সেই অঞ্চলে আমাদের অনেক সম্পদ রয়েছে এবং সেগুলির প্রত্যেকটি ইরানের সম্ভাব্য টার্গেট হবে। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬, তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের বুরেইড শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি এলাকার ২টি পুলিশ পোস্টে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই ড্রোন হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি গভীর রাত থেকে শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি ভোরের মধ্যে এসব হামলা চালানো হয়েছে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা বিভাগের তথ্য মতে আল মাসলাখের মোড়ে একটি পুলিশ চেকপোস্টে হামলার পর ৪ জনের মরদেহ হাসপাতালে আনা হয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রের দাবি, হামলাটি এমন এলাকায় হয়েছে যা ইসরায়েলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে গাজার কেন্দ্রীয় অংশে বুরেইড শরণার্থী শিবিরের প্রবেশদ্বারে একটি পুলিশ পোস্টে একই ধরনের ড্রোন হামলায় আরও ২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামাসের পক্ষপাত্র হাজিম কাসিম এক বিবৃতিতে জানান, গাজায় জোরদার ব্যাহত বোমাবর্ষণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি ইসরায়েলের স্পষ্ট অবহেলা। তিনি অভিযোগ করেন, ঘোষিত যুদ্ধবিরতি প্রাকৃতিকত প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে এবং বাস্তবে যুদ্ধ থামানোর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গাজা সিটি থেকে আল জাজিরার প্রকাশিত সংবাদের তথ্য মতে এটি ছিল একটি রক্তাক্ত রাত। ইসরায়েলি বাহিনী একাধিক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে পূর্বাঞ্চলে কাছাকাছি স্থাপিত পুলিশ চেকপোস্টগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইসরায়েল গাজায় ন্যূনতম প্রশাসনিক সেবা পুনরুদ্ধারের দায়িত্ব নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে, ফলে পুলিশ সহ বেসামরিক সেবাগুলির পুনরুদ্ধার বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। গ্যালাপ জরিপে এমন চিত্র উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন ৪১% মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করছেন, যার বিপরীতে ৩৬% মার্কিনি ইসরায়েলিদের প্রতি সহানুভূতির কথা জানিয়েছে। ২০২৩-এর ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের আগে এই চিত্রটি বেশ ভিন্ন ছিল। তখনকার জরিপে ৫৪% মার্কিনি ইসরায়েলের প্রতি এবং ৩১% ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের অবস্থান গত ১ বছরে তেমন পরিবর্তন না হলেও আগে থেকেই ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ছিল। বর্তমানে ৬৫% ডেমোক্র্যাট ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, আর ১৭% ইসরায়েলের পক্ষে। এদিকে স্বাধীন ভোটারদের মধ্যে বড় পরিবর্তন দেখা গেছে। ৪১% স্বাধীন ভোটার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, আর ৩০% ইসরায়েলের প্রতি।